আজকের এই পর্বে দেখো দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার তৃতীয় এবং চতুর্থ স্তবকের ওপর থেকে তিনটে প্রশ্ন আলোচনা করছি। তিনটে প্রশ্ন নাম্বার বিভিন্নভাবেই থাকতে পারে। তা দেখো, প্রথম প্রশ্ন আজকে 11 দাগ থেকে। এর আগের পর্বে তোমাদের কাছে 10 দাগ পর্যন্ত প্রশ্ন দেয়া হয়েছিল। প্রথম প্রশ্ন আজকের, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ তৃতীয় স্তবকটির প্রথম লাইন ধরেই প্রশ্নটা করা হয়েছে। সেই মুহূর্তেই বলতে কবি কোন সময়কে বুঝিয়েছেন? সমুদ্র পাড়ে বলতে কি বুঝিয়েছেন? সেখানে পাড়ায় পাড়ায় কি ঘটেছিল? নাম্বার দেওয়া হয়েছে 5। যদি এখানে তিনটে পার্টে প্রশ্ন না দিয়ে সেই মুহূর্তে বলতে কোন সময় এবং এই পরের দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা দিলে কিন্তু 3 নাম্বারের প্রশ্ন হতে পারে। তাহলে সেই মুহূর্তে বলতে মূলত এখানে কবি বোঝাচ্ছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসকের দল যখন আফ্রিকার, আমরা যেটা পেয়েছিলাম দ্বিতীয় স্তবকের মধ্যে, আফ্রিকায় নিজেদের অধিকার কায়েম করবার জন্য যে অমানবিক শোষণ, নির্যাতন ও অত্যাচার চালাচ্ছিল, সেই সময়কেই এখানে চিহ্নিত করা হয়েছে, সেই মুহূর্ত কথার মধ্য দিয়ে। এরপরে দেখো, সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে? সমুদ্র পাড়ে বলতে এখানে মূলত ইউরোপীয় মহাদেশকেই বোঝানো হয়েছে। সেখানে পাড়ায় পাড়ায় কি ঘটছিল না, এই প্রশ্নের উত্তর তোমরা এই পুরো স্তবকটার মধ্যেই পেয়ে যাবে। দেখো, যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনমানব ও প্রাকৃতিক সম্পদের ওপরে অকথ্য নির্যাতন ও অত্যাচার চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের শহরে কি দেখা যাচ্ছে না, মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার আরাধনা নিয়ম মাফিকভাবে চলেছে এবং দেখা যাচ্ছে শিশুরা মায়ের কোলে প্রতিনিয়ত খেলা করে চলেছে, আর সেই সঙ্গে সুন্দরের আরাধনা করা হচ্ছে কবির সঙ্গীত বাজিয়ে। তাহলে এই সমস্ত পরিস্থিতি একটাই জিনিসকে আমাদের কাছে তুলে ধরছে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদে তখন নির্বিঘ্ন একটা নিশ্চিন্ত একটা সুস্থির পরিবেশ ছিল, সেখানে কোনোভাবেই কিন্তু জনমানবের জীবন কোনো দিক থেকেই বিঘ্নিত ছিল না। তাহলে এরপরে দেখো, প্রশ্নে দেয়া হচ্ছে 12 দাগের প্রশ্ন। এখানে মূলত বলা হচ্ছে যে আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিগন্তে বলতে কবি কি বুঝিয়েছেন? পশ্চিম দিগন্তের কোন চিত্র কবি কবিতায় তুলে ধরেছেন? তাহলে এখানে আমরা পশ্চিম দিগন্ত বলতে মূলত যেটা বুঝি সেটা হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যবাদকে বোঝানো হচ্ছে, বা ইউরোপীয় মহাদেশের যে সমস্ত দেশগুলি ক্ষমতার লালসায় নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল, তাদের মধ্যে সেই দ্বন্দ্ব একসময় বিংশ শতাব্দীর মাঝামাঝি মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকার নেয়। তাহলে সেই পশ্চিম দিগন্তের প্রদোষকাল বলতে সন্ধ্যার মুহূর্ত, অর্থাৎ পশ্চিম দিগন্তে যেভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা নিজেদের মধ্যে ক্ষমতার লোলুপতায় তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল, সেই মুহূর্তটাকেই এখানে প্রদোষকাল অর্থাৎ একটা অন্তিম লগ্ন বলে চিহ্নিত করছেন, এবং স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে সেখানে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাসটা পূর্ণ পরিবেশ চিত্রিত হচ্ছিল। এরপর গুপ্ত গহ্বর থেকে যেমন পশুরা বেরিয়ে আসে, ঠিক তেমনি ক্ষমতালোভী মত্ত শাসক, শ্বেতাঙ্গ শাসকেরাও যেন ক্ষুধিত পশুর রূপ লাভ করেছিল সেই মুহূর্তে। তাদের যে রণহুঙ্কার, সেটাকেই কবি এখানে অশুভ ধ্বনি বলে কবিতায় ঘোষণা করছেন, এবং তাদের সেই রণহুঙ্কার বা অশুভ ধ্বনির মধ্য দিয়ে একটা অন্তিম লগ্ন অর্থাৎ ধ্বংসকেই এখানে সূচিত করা হচ্ছে, বা একটা সময় পর্ব, যে সময় পর্বটা ছিল শুধুমাত্র শোষণের, শাসনের, তার অন্তিম ঘোষণা করা হচ্ছে। তাহলে পশ্চিম দিগন্তের এই চিত্রই এখানে কবি কবিতায় তুলে ধরেছেন। এটুকুনি বললে তোমাদের এই 3 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে ঠিকঠাক আছে, যদি এটা 3 নাম্বারই ছিল মূলত। আচ্ছা, এরপরে দেখো 13 দাগের প্রশ্ন। 13 দাগে অথবা দিয়ে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। যদি 3 নাম্বার থাকে তাহলে তোমাদের শেষ স্তবকটা পুরোটা ধরে বিশ্লেষণ যদি 5 নাম্বার থাকে তাহলে শেষ স্তবক পুরোটা ধরে বিশ্লেষণ করতে হবে, আর 3 নাম্বার থাকলে শুধুমাত্র যুগান্তের কবিকে আহ্বান জানানোর অংশটুকুনি বলতে হবে।
তাহলে দেখো প্রশ্নটা দেওয়া হয়েছে, এসো যুগান্তের কবি। এখানে যুগান্তের কবিকে কবি কবিতায় কেন আহ্বান করেছেন? অথবা দিয়ে দেওয়া হয়েছে, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। কোনটিকে কবি কেনই বা সভ্যতার শেষ পুণ্যবাণী বলে অভিহিত করেছেন কবিতা? তাহলে দেখো এখানে যুগান্তের কবি বলতে কবি মূলত একটা সময় পর্বকেই চিহ্নিত করতে চেয়েছেন, যে সময় পর্বে মূলত দেখা গেছে যে ইউরোপীয় মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলি যখন নিজেদের মধ্যে ক্ষমতা লাভের লালসায় যুদ্ধে লিপ্ত হয়েছিল, সেই মুহূর্ত বা সেই সময় তাদের যে রূপ, যে পাশবিক রূপ প্রকাশিত হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মুহূর্তে, কবি এই সময়টাকে একটা অন্তিম লগ্ন বলে কবিতায়, বা একটা যুগের পরিসমাপ্তি, একটা শাসন কার্যের পরিসমাপ্তি বলে চিহ্নিত করতে চেয়েছেন। একটা শাসন বা শোষণের সময় এখানে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই কবি এই সময় পর্বে যুগান্তের কবিকে, যেহেতু একটা যুগের অন্তিম লগ্ন, তাই যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন, বা তার কাছে কি চেয়েছেন না, তিনি যেন মানহারা মানবী দ্বারে তথা আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করেন। কোন সময় না, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, অর্থাৎ সেই যে যুগ অবসান হতে চলেছে, শাসন শোষণের যে যুগ অপনীত হতে চলেছে, সেই সময় পর্বে যেন যুগান্তের কবি মানহারা মানবীর দ্বারে তথা আফ্রিকার দ্বার দেশে দাঁড়িয়ে তার প্রতি ক্ষমা প্রার্থনা করেন, যেটা হিংসা বা প্রলাপপূর্ণ যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সভ্যতার শেষ পুণ্যবাণী বলেই পরিগণিত হবে। সভ্য সমাজ তার সভ্যতার বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি, কিন্তু যুগান্তের কবির সেই আহ্বানের মধ্য দিয়েই যে একটা আহ্বান বা সবাইকে দীক্ষিত করা, মানবতার মন্ত্রে সবাইকে জাগ্রত করা, উদ্বুদ্ধ করার একটা প্রচেষ্টা হবে, সেটাই কবি মনে করেছেন। তাই কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন। আর যুগান্তের কবির সেই প্রার্থনা, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়েই যে সভ্যতার শেষ পুণ্যবাণী ঘোষিত হবে, এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একেবারে সুনিশ্চিত। তাহলে এভাবেই আমরা শেষ প্রশ্নটার উত্তর দেব, এবং এভাবেই আমরা দেখলাম পুরো কবিতাটার ওপর থেকে ছোট বড় অনেক প্রশ্নই আলোচনা করলাম। এরপর আফ্রিকা কবিতার ক্ষেত্রে আমার আর বিশেষ কিছু আলোচনা করার নেই। তোমরা এই 13টা প্রশ্ন মোটামুটি প্রত্যেকটা স্তবক ধরেই দেওয়া হয়েছে, আলোচনা করলে, তৈরি করলে নিজেরা। আশা করছি পরীক্ষায় তোমরা সব প্রশ্নের উত্তর লিখতে পারবে। ঠিক আছে, আজকে এতটাই তোমরা অনুশীলন করো।